আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 7 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আম্মু বলল, বাবা তোর এখন কষ্ট হচ্ছে না তো? আমি বললাম, আরে না আম্মু, তুমি চিন্তা করো না। আম্মু বলল, বাবা একটু দেখে শুনে চলবি না? আমি বললাম, আম্মু, পরের বার আর এমন হবে না। আম্মু বলল, আচ্ছা এত টাকা কে দিয়েছে তোকে বাবা? আমি বললাম, প্রথম মাসের বেতন অগ্রিম দিয়ে দিয়েছে। আম্মু বলল, কাজ না করেও? আমি বললাম, আম্মু এমনি অসুস্থ, আর আমি টাকার কথা বলেছিলাম এজন্যই, মিথ্যা কথা বললাম। আম্মু বলল, আচ্ছা তুই একটু ঘুমা। আমি বললাম, ঈশা বলল, ভাইয়া তোর ফোনটা একটু দিবি? আমি বললাম, নিয়ে নে। ঈশা ফোন নিয়ে চলে গেল। রাতে আম্মু খাইয়ে দিল আমাকে, আর রাতে আম্মুর সাথেই ছিলাম। মার ভালোবাসার কোনো তুলনা হয় না। শরীরের চামড়া তুলেও মার ঋণ শোধ করা যাবে না। সকালের নাস্তা করে বসে আছি, চিন্তা করছি এক মনে, কে আমার সাথে এমন করলো, আর কেনই বা এমন করলো। না না, আমাকে এভাবে চললে হবে না, আর একটু স্ট্রং হতে হবে, আর সতর্কতা অবলম্বন করতে হবে। হঠাৎ মনে হলো কে জানি আমাকে ঘুষি দিল। আমি মাথা উঠে দেখি শান্ত। শান্ত বলল, শালা আমাকে একটা ফোনও করলে না? আমি বললাম, সরি রে বন্ধু, মনে ছিল না। শান্ত বলল, মনে থাকবে কি করে, আমাকে তো আর বন্ধু মনে করিস না। আমি বললাম, সত্যি মনে ছিল না। নাহিদ বলল, আচ্ছা তোরে মারলো কে রে তো বল। আমি বললাম, আমি বলতে পারি না রে। আচ্ছা সেসব ছাড়, তুই আমার ঠিকানা পেলি কি করে? নাহিদ বলল, তোর ফোনে কল দিয়েছিলাম, তোর বোন ফোন ধরেছিল, আর সব বলেছে আমাকে, আর তোর বোনের কাছ থেকে ঠিকানা নিয়ে আসছে। আমি বললাম, ভালো করছস, নইলে কিছুক্ষণ পর আমি ফোন করলাম নে। নাহিদ বলল, আমাকে একটা কল দিতে, দেখতাম ও তোর কিভাবে মারতো। আমি বললাম, বাদ দে রে, এখন বল তোর গার্লফ্রেন্ডের কি খবর? নাহিদ বলল, আমি তো তোর আশায় বসে আছি। আমি বললাম, আচ্ছা আমি আগে সুস্থ হয়ে নেই, পরে দেখবি কি করা যায়। নাহিদ বলল, দেখতে দেখতে কয়েক বছর কাটিয়ে দে, আর আমি আইবুড়ো হয়ে যাই। আমি বললাম, পারলে তুই কর। নাহিদ বলল, ভয় করে বাবা, আমি এসব করতে পারবো না। আমি বললাম, একবার ভয় কাটিয়ে প্রপোজ করে দেখ, দেখবি সব ভয় কেটে গেছে। নাহিদ বলল, তোর আর ভয় দেখাতে হবে না। আচ্ছা তোর টাকা পাইছস? আমি বললাম, দেখি নাই। নাহিদ বলল, 8,000 দিছি, তোর বিকাশে দেখে নিস। আমি বললাম, আচ্ছা দেখবো নে। নাহিদ বলল, তাহলে আমি যাই রে। আমি বললাম, এত সহজে চলে যাবি কিভাবে বললি? আগে খাবার খাবি পরে যাবি। নাহিদ বলল, না রে বন্ধু, খেয়ে আসছে, দেখ যেতে পারিস কিনা, আমার বোন তোর ঠ্যাংগুলা ভেঙে রেখে দিবে। নাহিদ বলল, বই দেখাস? আমি বললাম, মনে কর তাই। নাহিদ বলল, সময় আমারও আসবে। আমি বললাম, কি দিয়ে আসবে, গাড়ি দিয়ে নাকি হেলিকপ্টার? নাহিদ বলল, মজা করছিস বেটা? ঈশা বলল, ভাইয়া চলুন, আম্মু ডাকছে খাবার খেতে, আর ভাইয়া তুই এখানে বসে থাক, আমি খাবার দিয়ে যাই। আমি বললাম, ঈশা এক কাজ কর, নাহিদ তোদের সামনে খাবার খেতে লজ্জা পাবে, তুই খাবারগুলো এখানে নিয়ে আয়। নাহিদ বলল, হ বন্ধু, এটাই ঠিক কথা বলছস। নাহিদ খাওয়া দাওয়া করে চলে গেল। দেখতে দেখতে 10 দিন চলে গেল। এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ আছি, আর বসে থাকলে হবে না। আগামীকাল থেকে কাজে লেগে পড়ব, আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে। আমি বললাম, এই ঈশা রেডি হতো। ঈশা বলল, কেন ভাইয়া? আমি বললাম, আজকে তোরে নিয়ে মার্কেটে যাব। ঈশা বলল, সত্যি ভাইয়া? আমি বললাম, রে, আম্মুকে বল। আম্মুকে বলতেছি আমি। একটু পর আম্মু এসে বলল। আম্মু বলল, কি পাগলামো করছিস, কেন আমি কেন যাব? আমি বললাম, ধুর আম্মু, চলো তো, সবাই মিলে গেলে ভালো লাগবে। আম্মু বলল, তোরা দুই ভাই বোন মিলে মার্কেট করে আয়। আমি বললাম, না আম্মু, চলো তো। সবাই রেডি হয়ে মার্কেটে গেলাম। ঈশা বলছিল, মিতু আর ফারিয়াকে সাথে নিয়ে, কিন্তু ওরা বড়লোক বাপের মেয়ে, আমার কাছে এত টাকা নেই যে ওদের মার্কেট করে দিব। আম্মু আর ঈশা মার্কেট করে দিয়ে আমার জন্য কিছু কিনলাম, আর শেষে ঈশাকে ভালো রেমের একটা ফোন কিনে দিলাম। সর্বশেষে বাসায় আসলাম। বাসাতে আসতে আসতেই রাত হয়ে গেল, আর আজকে 8টার দিকে মিতুদের পড়াতে গেলাম। ফারিয়া বলল, স্যার আপনি এখন ভালো আছেন তো? আমি বললাম, অনেকটাই ভালো। কি মিতু, মন খারাপ নাকি তোমার? তোমার কথা বলো না যে আমার সাথে। মিতু বলল, আপনি অনেক খারাপ। আমি বললাম, ও মা, আমি আবার কি করলাম? মিতু বলল, আপনি একা একাই ঘুরে আসছেন, আমাকে সাথে নেননি। আমি বললাম, ও এই ব্যাপার, তাহলে আসলে ঈশাকে একটা ফোন কিনে দেওয়ার লাগে, এজন্যই ঈশাকে নিয়ে গেলাম, আর আম্মুকে মার্কেট করে দিলাম। আর তুমি চিন্তা করো না, তোমাদের সবাইকে নিয়ে একদিন ঘুরতে যাব। ফারিয়া বলল, সত্যি ভাইয়া? মিতু বলল, সেই দিন আর আসবে না মনে হয়। আমি বললাম, এই তো সামনের শুক্রবারে নিয়ে যাব, কথা দিলাম। এখন বই বের করো। কিছুক্ষণ ওদের পড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি 10টার মতো বেজে গিয়েছে। মারিয়াকে একটা কল দিলাম। মারিয়া বলল, কি অবস্থা রনি? আমি বললাম, ভালো। তুই এখন কোথায়? মারিয়া বলল,
তিশা ম্যামের সাথে। আমি বললাম ম্যাডামের কাছে ফোনটা দে তো একটু। মারিয়া বলল আচ্ছা দাঁড়া আমি দিচ্ছি। তিশা ম্যাডাম বলল কি অবস্থা রনি তোমার? আমি বললাম এই তো। এত সুন্দর কণ্ঠ ম্যামের আমি তো আগে জানতাম না। কণ্ঠ শুনে আবার ক্রাশ খেয়ে গেলাম। শুধু ক্রাশই খায়, আর কিছু খেতে পারি না। জি ম্যাম, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, আর আমি কাল থেকে কাজ শুরু করে দিব। তিশা ম্যাডাম বলল শুনে খুব খুশি হলাম, তবে সাবধানের সাথে কাজ করবা। আমি বললাম জি ম্যাম, এসব নিয়ে চিন্তা করবেন না। তিশা ম্যাডাম বলল আরে আমার সাথে দেখা করবা না, রাতে ঠিক এই সময় যাতে কেউ না দেখতে পারে। আমি বললাম আচ্ছা ম্যাম ঠিক আছে। মারিয়া বলল রনি রনি এই রনি শুনছস? আমি বললাম বল। মারিয়া বলল তোর অসুখ তো ভালোভাবেই কমেছে। আমি বললাম রে, আমি কাল থেকে কাজে লেগে পড়বো, দোয়া করিস। মারিয়া বলল আগের মতো মার খেয়ে হসপিটালে ভর্তি হোস না আবার, বলেই হাসতে লাগলো। আমি বললাম মজা করছিস আমার সাথে? মারিয়া বলল সরি, কিছু মনে করিস না। আমি বললাম আমরা গ্রাম অঞ্চলের পোলাপান, শুধু ভালো রূপে থাকি বলে সবাই ভালো বলে, খারাপ রূপটা একবার দেখলে বুঝতে পারবে যে আমি কে। মারিয়া বলল রনি তোর তো একটা কথা বলতে চেয়েছিলাম আরো অনেক আগে। আমি বললাম বল। মারিয়া বলল তোদের বাসার পাশে কোনো জিম করার মতো কিছু আছে? আমি বললাম আছে তো, বাসার সাইডে একটা জিম। মারিয়া বলল কালকে থেকে ওইখানে ভর্তি হয়ে যাবে। আমি বললাম চিন্তা করিস না দেখি, আর আমার কাছে এত টাকা নেই। মারিয়া বলল টাকার চিন্তা করিস না, আমি তোর বেতন বাড়ানোর জন্য বলবো ম্যামকে। আমি বললাম আগে জয়েন করি তো, আর তুই মন্দ কিছু বলিস নাই, চিন্তা করে দেখি। মারিয়া বলল আমি তোর ভালোর জন্যই বলছি, যে চিকনা তুই মানুষ কি হুদাই তোরে দেখলে মারবে। আমি বললাম তোর সামনে পাইলে দেখিস কি করে, আমাকে নিয়ে মজা করছিস? মারিয়া বলল এসব বাদ দে, আর বেস্ট অফ লাক তোর কাজের জন্য। আমি বললাম মারিয়া আমার শরীরে হাত দিলে এখনো আমার সেই মায়ের কথা মনে পড়ে। আমাকে যারা মারেছে আমি ওদের কাউকে ছাড়বো না, কুত্তার মতো মারবো দেখিনিস। মারিয়া বলল এই রে খাইছে, পাগল কেঁপে গিয়েছে, যদি জানতে পারে ওরা মেমের লোক। আমি বললাম ওই কি চিন্তা করছিস? মারিয়া বলল কিছু না। আর কে মারছে না মারছে এসব চিন্তা করে লাভ নেই, অতীত মনে রাখতে নেই। আমি বললাম কার গায়ে হাত দিয়েছি এখনো টের পাইনি, ভাবছিলাম বিড়াল হয়ে থাকবো, কিন্তু বিড়ালকে সবাই শুধু লাথি দেয় আর কেউ টেনে টেনে নেয় না। এখন আমাকে সিংহ সাজতে হবে এই শহরে বাঁচতে গেলে। মারিয়া বলল আমার তোর কথা শোনার কেমন কেমন জানি ভয় করছে। আমি বললাম ভয়? এই জিনিসটার জন্য জীবনে সবকিছু হারিয়েছি। মারিয়া বলল কেন, কি হয়েছে তোর? আমি বললাম পরে এক সময় বলবনি তোরে। মারিয়া বলল আচ্ছা ফোন রাখি। আমি বললাম ভালো থাকিস বলেই ফোন রেখে দিলাম। এখন আমার চিন্তা একটাই, জিম করব আর কোথায় নিজেকে রক্ষা করার জন্য মার শিখানো হবে সেটাই খুঁজে বের করতে হবে। মারিয়া বলল ম্যাম সর্বনাশ হয়ে গিয়েছে। তিশা বলল কি হয়েছে, এভাবে ভয় পেয়েছিস কেন? মারিয়া বলল ম্যাম রনিকে নাকি যারা মারছে, রনির নাকি ওদের খুঁজে বের করে সবাইকে এক এক করে মারবে। তিশা বলল যেভাবে বলছস ভয় পেয়ে গিয়েছিলাম, আর ও এমন কিছু করতে পারবে না, তুমি চিন্তা করো না। আর যারা ওকে মেরেছে ওদেরকে কিছু টাকা দিয়ে অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে দাও, তাহলে কোনো সমস্যা হবে না। মারিয়া বলল জি ম্যাম ঠিক আছে। সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা করলাম, রুমে গিয়ে পোশাক পরে তৈরি হতে লাগলাম, আজকে থেকে আমার কাজ করতে হবে। ঈশা বলল ভাইয়া তুই কি কালকে মার্কেট করিসনি? আমি বললাম করেছি তো, কেন কি হয়েছে? ঈশা বলল তাহলে এই পোশাক পরলি কেন, একদম বাজে দেখাচ্ছে তোরে। আসলে হয়েছে কি, যাতে আমাকে কেউ না চিনতে পারে, আর দেখলেও মনে করবে যাতে আমি রাস্তার ছেলে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তাই পুরনো একটা পোশাক জোগাড় করলাম। আজকাল পোশাক পুরনো পাওয়া যায় না, মাহিমকে বলে খুব কষ্ট করে জোগাড় করছে। আমি বললাম তুই এই বিষয় নিয়ে কিছু বুঝবি না। ঈশা বলল তোর এত ভালো পোশাক থাকতে এগুলা পরলে মানুষ কি বলবে? আমি বললাম কে কি বললো সেটা দেখার বিষয় না, আমার কাজ তো আমাকেই করতে হবে, কেউ তো আমার কাজ করে দিবে না। ঈশা বলল ভাইয়া তোর কি হয়েছে আমি বুঝি না। আমি বললাম বুঝতে হবে না, আর শোন আমাকে যদি কোনো রাস্তায় বা রাস্তার সাইডে দেখিস সাবধান, আমাকে ডাক দিবি না। ঈশা বলল কেন ভাইয়া? আমি বললাম বোন তোরে এত কথা বলতে পারবো না, বর্তমানে যেটা বলছিস সেটা করবি। আর এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসা থেকে সরাসরি বের হয়ে গেলাম, আর আম্মু মনে হয় মিতুদের বাসায় গিয়েছে, যার কারণে আম্মু আমাকে দেখতে পারে নাই, নইলে অনেক বকা দিত। প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে মেমের শত্রু কে কে, কিন্তু কিভাবে খুঁজে বের করব? আমি এদিক সেদিকে হাঁটতে লাগলাম, যদি কিছু পেয়ে যাই। প্রায় 10টা বেজে গিয়েছে, 9টার সময় বের হয়েছিলাম, 1 ঘন্টা খুঁজে তাও কিছু পেলাম না। এখন একেবারে হাঁপিয়ে গিয়েছি আমি। কখন যে হেঁটে হেঁটে
তিশা ম্যাডামের বাসায় এসে পৌঁছে গিয়েছি বলতে পারি না। হঠাৎ নজর পড়লো একটু দূরে 4 জন ছেলে বসে আছে। আমি মুখটা হালকা ঢেকে ওদের পাশে গিয়ে দাঁড়ালাম, তবে একটু দূরে, যাতে আমাকে সন্দেহ করতে না পারে। ওদের মধ্যে একজন বলল, কি রে সাফায়েত, তুই তো অনেক চেষ্টা করলে মন্ত্রীকে মারার, কিন্তু কোনোভাবেই তো কাজ হলো না। সাফায়েত বলল, আমি কি করব বল, আমি তো অনেক চেষ্টা করেছি। আমার কিছু বডিগার্ড ওদের বলে কাজ করে, সব সময় আমাকে নিউজ দেয়। শুধু পারি না, ওই মন্ত্রীর সাথে যে মেয়েটা থাকে না, ওর জন্য ও সব সময় মন্ত্রীকে ছায়া দিয়ে রাখে। তাহলে তোর বাবা আর মন্ত্রী হতে পারবে না, বসে বসে আঙ্গুল চুষতে থাকবে। সাফায়েত বলল, এটা কখনোই হতে পারে না, দরকার পড়লে ওদের পরিবারের সবাইকে মেরে ফেলবো। আমি মনে মনে চিন্তা করছি, এই সাফায়েতটা আবার কে? ওকে তো আমি চিনি না, আর ও কেন বা ও কোন কারণে ম্যামকে মারতে যাচ্ছে? কোনো কিছুই তো বুঝতেই পারছি না, মাথায়ও ঢুকছে না। সাফায়েত বলল, এই চুপ কর, এই দেখ মন্ত্রীর গাড়ি, পরে কিছু শুনে ফেলবে, তাহলে আমাদের এখান থেকে যেতে হবে, চল তাড়াতাড়ি। সাফায়েত বলল, আরে না, তুই চুপ কর। ওই মন্ত্রী এটা জানে আমরা বাপ ছেলে ভালো মানুষ, কিন্তু এটা জানে না আমরা কেমন হারামি। তিশা ম্যাম গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল, আর মারিয়া আর চোখে আমার দিকে তাকিয়ে ভিতরে চলে গেল। আসলে মারিয়াকে যতটা বোকা মনে করেছিলাম ততটা বোকা না, অনেক চালাক একটা মেয়ে। সাফায়েত বলল, দেখলি ওই মেয়েটা কেমন করে আমাদের দিকে তাকালো? তাই তো দেখছি, তবে বলতে হবে মেয়েটা অনেক চালাক। সাফায়েত বলল, ওদের গুণগান করতোই। সরি বন্ধুরে। সাফায়েত বলল, এই তুই এখানে দাঁড়িয়ে কি শুনছিস? আমাকে উদ্দেশ্য করে বলল। আমি বললাম, এই রে, আজকে আমি শেষ, আমাকে খাইছে, যে করেই হোক আমাকে এখান থেকে বাঁচতে হবে। সাফায়েত বলল, এই কি হলো, কথা বলছিস না কেন? নাকি একটা দিমো একটা রাইফেল দেখিয়ে? আমি বললাম, আসলে স্যার আমি কয়দিন ধরে কিছু খাই না, আমাকে কয়টা টাকা দিবেন? আর আমি মাত্রই এখানে আসছি। সাফায়েত বলল, যাক বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে শালা, তুই একজন ভিক্ষুক? আমি বললাম, যাক বাবা, শেষ পর্যন্ত ভিক্ষুক বানিয়ে দিল। আর মনে মনে হয় আমার মান ইজ্জত রইল না, এই চাকরি করে জীবনটা শেষ হয়ে যাবে বুঝলাম। সাফায়েত বলল, এই নে 100 টাকা, এখন এখান থেকে যা। আমি বললাম, ভিক্ষুকরা টাকা পেলে কি বলে? হে, মনে পড়েছে, আল্লাহ আপনাকে ভালো করুক, বলে একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম, যাতে কেউ আমাকে দেখতে না পারে। একটু পর ওরা চলে যেতে লাগলো, আমিও আস্তে আস্তে ওদের পিছনে যেতে লাগলাম। আর ওরা আমাকে কোনোভাবেই দেখতে পারে না, কারণ আমি ওদের পিছন থেকে অনেক দূরত্ব। দেখতে দেখতে ওরা গিয়ে একটা বাসার ভিতরে ঢুকে গেল। বাসাটা দেখে আমি পুরোই ব্যাককালা হয়ে গেলাম। মন্ত্রী থেকে কম না মনে হয় ওদের টাকা, কিন্তু ওদের এত টাকা কোথা থেকে এলো? বাসার সামনে দেখি বডিগার্ড দাঁড়িয়ে আছে, এটা দেখে মনে হলো মন্ত্রীর মতোই তো দেখি সবকিছুই আছে ওদের, কিন্তু আমাকে তো জানতেই হবে কি চললো ভিতরে। আর সাফায়েতের বাবাই মন্ত্রী হতে চাইছে, বুঝলাম না বিষয়টা। বাসার সামনে গিয়ে গেলে বডিগার্ড আটকে ফেলবে, তাই ঘুরে বাসার পিছনে গিয়ে জানালার কাছে গেলাম। দেখি একটা মুরব্বী লোকের সাথে সাফায়েত বসে আছে। মুরব্বী লোকটা বলল, যেভাবে পারিস মন্ত্রীকে মার। সাফায়েত বলল, বাবা আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না, আমাকে বাসা থেকে বের করবি না, আর আমি যদি একবার বাসা থেকে বের হই সবার সামনে মন্ত্রীকে কুড়িয়ে হত্যা করব। সাফায়েত বলল, কয়েকদিনের জন্য সময় দেন বাবা, আমি সব কিছু করে নেব। আমি মনে মনে চিন্তা করলাম, এত সময় এখানে থাকা যাবে না, নইলে ধরা খেয়ে যাব। তাই আস্তে করে বের হয়ে রাস্তায় চলে গেলাম। এখন বাড়িতে চলে যাব, আজকের জন্য যথেষ্ট হয়েছে। একটা রিক্সাওয়ালাকে ডাকলাম, এই মামা, এই ঠিকানায় যাবেন? রিক্সাওয়ালা আজকাল ভিক্ষুক দেখে রিক্সায় নিয়ে যেতে চায় না, এই তার কাছে টাকা আছে, আর দেখে তার তো মনে হচ্ছে ভদ্রলোকের ছেলে, কিন্তু পোশাক বলছে। আমি বললাম, মামা এত কথা বলতে পারবো না, আপনার টাকা এই নেন, এখন তো বলবেন না আমার কাছে টাকা নেই। রিক্সাওয়ালা আমাকে নিয়ে যেতে লাগলো। বাসায় এসে কলিং বেল বাজাতে আম্মু দরজা খুলে দিল। আমি মনে মনে বললাম, এই রে, আজকে খাইছে আমাকে। মনে মনে চিন্তা করছি সেটাই পেল। আম্মু বলল, বাবা তুমি কে, এখানে আসছো কেন, নাকি ভিক্ষা? আমি বললাম, আরে আম্মু, তুমি রনিকে সব ভুলে যাচ্ছ? মুখের ওপর কাপড়টা সরাতেই আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আম্মু বলল, তোর এই অবস্থা কেন রে? আমি বললাম, পরে বলবো আম্মু, আগে সরো, গোসল করব। আম্মুর সামনে থেকে সরে এসে সরাসরি বাথরুমে ঢুকে গেলাম। গোসল করে বের হয়ে বিছানায় বসে বসে চিন্তা করছি, আর এই রূপ নিব না, একদিনে আমার মানুষজন সব শেষ হয়ে গিয়েছে। আম্মুকে চারপাশ বুঝিয়ে কোনো মতে বাঁচলাম। রাতে একটু আগে মিতু আর ফারজানাকে পড়িয়ে শেষ করলাম। রাত 9:30 বাজে আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম। একটা রিক্সা নিয়ে সরাসরি মেমের বাসায় একটু আগেই নামলাম, যাতে কেউ টের না পায় যে আমি
ম্যামের সাথে দেখা করতে আইছি, কিন্তু এখন বাসার ভিতরে কিভাবে যাব? বডিগার্ডের জন্য। তাই মারিয়াকে কল করতে বলল, আয় সমস্যা হবে না। আমি সরাসরি ম্যামের বাসায় ভিতরে ঢুকে গেলাম। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্টের জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।